আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যারা দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাধারণত আয়কর এবং ভ্যাট বিষয়ক কিছু অ্যাওয়ারনেসগুলো ভিডিও করে থাকি। আপনারা জানেন আজকে আমি যথারীতি আয়কর আইনের একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি খুবই আলোচিত, যে সাম্প্রতিক পরিবর্তনের ফলে এই বিষয়টি নিয়ে খুব বেশি আলোচিত হচ্ছে। অগ্রিম কর, চূড়ান্ত কর এবং টার্নওভার ট্যাক্সটা কী এবং এই পরিবর্তিত আইনের কারণে এই বিষয়টা আমাদের আয়কর রিটার্নে কী প্রভাব ফেলতে পারে এই বিষয়ে আলোচনা করব। বিশেষ করে যারা ব্যবসায়ী করদাতা আছেন তাদের ক্ষেত্রেও, এবং যারা স্বাভাবিক করদাতা আছেন, ব্যক্তি করদাতা আছেন তাদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ আলোচনা। আমি নূর আহমেদ দিদার, একজন আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। যাই হোক, আলোচনা আছি। আপনারা জানেন আমাদের আয়কর আইন 2023-এর অনেকগুলো পরিবর্তন হয়েছে। বিশেষ করে অর্থায়ন 2026-এর মাধ্যমে অনেকগুলো পরিবর্তনের মধ্যে এই ধারাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং এটার অনেক পরিবর্তন করা হয়েছে, পুরোটা রিপ্লেস করা হয়েছে। ধারা 163 আগে ছিল ন্যূনতম কর, এটাকে হেডিংটা পরিবর্তন করে করা হয়েছে অগ্রিম কর, চূড়ান্ত কর এবং টার্নওভার ট্যাক্স। তাহলে তিনটা টার্মস এখানে আনা হয়েছে। তো আমি টার্মস ওয়াইজ স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। অগ্রিম কর আগে যেটা ছিল ন্যূনতম কর, অর্থাৎ আপনারা জানেন যে অংশ 7 অনুসারে যে ট্যাক্সটা কাটা হতো সেটাকে কিছু ট্যাক্সটাকে ন্যূনতম কর হিসেবে গণ্য করা হতো। ন্যূনতম কর আপনারা তো বুঝেনি যে যদি যেটা কাটা হয় সেটার নিচে যাওয়া যাবে না, অর্থাৎ এটা এবছর এটা ন্যূনতম এই করটা আপনাকে দিতে হবে। ওই প্রভিশনটাকে বাদ দিয়ে এটাকে টার্মসটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে অগ্রিম কর। অর্থাৎ আপনার যে ট্যাক্সটা অংশ 7 অনুসারে কাটা হবে উৎসে, আপনার যেখানে ইনকাম জেনারেট হচ্ছে সেখানে আপনি যদি উৎসে করটা দিয়ে আসেন, সেটা আসলে আগে ছিল যেমন ন্যূনতম, এটা এখন হচ্ছে অগ্রিম কর। অর্থাৎ অগ্রিম কর মানে হচ্ছে যে আপনার যে করটা আপনি দিয়ে আসছেন, এবার নির্দিষ্ট কর দায় থেকে আপনি সেটা সমন্বয় করার পরেও যদি কোনো বাড়তি অগ্রিম কর উৎসে অগ্রিম কর কেটে নেওয়া হয় তাহলে সেটা আপনি রিফান্ড করতে পারবেন। এটাই হচ্ছে ডিফারেন্স। আগে যেটা চূড়ান্ত হিসেবে মানে ন্যূনতম হিসেবে লেফট হয়ে যেত, অর্থাৎ আপনাকে এটাকে ফরগিভ করতে হতো, এবার কিন্তু আপনার অতিরিক্ত করটা আপনি রিফান্ড করতে পারবেন। এই হচ্ছে যে নতুন যে ডিফারেন্স, অর্থাৎ আপনার জন্য একটু সুবিধা করা হলো অগ্রিম কর হিসেবে গণ্য করে। দ্বিতীয়ত হচ্ছে চূড়ান্ত কর। আপনারা জানেন যে আমাদের 163-এর উপধারা 11 মানে আগের আইনের 11-তে ছিল যে চূড়ান্ত করের অনেকগুলো প্রভিশন ছিল, অনেকগুলো চূড়ান্ত করের খাত ছিল। যেমন যাদের সঞ্চয়পত্র ছিল সেটার উপর যে সোর্স থেকে উৎসে কাটা হতো সেটা চূড়ান্ত। তারপরে যারা জমি বিক্রি করতো, হস্তান্তর করতো, সে ক্যাপিটাল যে গেইন হতো, সে গেইনের উপর যে ট্যাক্সটা কাটা হতো সেটাও চূড়ান্ত কর হিসেবে ছিল। কিংবা জমি অধিগ্রহণের ক্ষেত্রে যেটা হতো সেটাও, কিংবা নগদ ভর্তির ক্ষেত্রে যেটা হতো সেটাও, ইত্যাদি এই ধরনের অনেকগুলো চূড়ান্ত করের প্রভিশন ছিল। কিন্তু এবার এগুলোকে অনেক কমিয়ে এনে শুধু দুটো খাতে চূড়ান্ত করটা রাখা হয়েছে। একটা হচ্ছে ধারা 138 এবং 139-এর যে করটা কাটা হবে, অর্থাৎ বাণিজ্যিক মোটরযান এবং বাণিজ্যিক নৌযান, এই দুটোর ক্ষেত্রে যে আপনি যে রিনিউয়ালের সময় যে ট্যাক্সটা কাটা হবে সেটা কিন্তু চূড়ান্ত কর হিসেবে গণ্য হবে। তবে সেখানে বলা হচ্ছে যে আবার প্রদেয় করে আপনাকে বের করতে হবে। যদি প্রদেয় করটা আপনার হিসাব নিকাশে যদি নিয়মিত কর অনুসারে প্রদেয় করটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু আপনাকে সেই পরিমাণ কর দিতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে তার চেয়ে বেশিটা আপনাকে দিতে হবে, হুইচ ইজ হায়ার। তো এটা আসলে চূড়ান্ত কেন হলো আমি বুঝতে পারিনি। এটা অ্যাকচুয়ালি ন্যূনতম করের একটা প্রভিশনের মতোই মনে হলো। যাই হোক, এটাকে চূড়ান্ত করে করা হয়েছে, অর্থাৎ এটা ফেরত যাবে না। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে টার্নওভার ট্যাক্স। এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কেন আলোচনা হচ্ছে? এটার কারণ হচ্ছে যে আগেও কিন্তু আমাদের বিক্রয় কর ছিল, এটা কি আমরা ন্যূনতম কর হিসেবে গণ্য হতো, কিন্তু এবার কিন্তু ন্যূনতম কর হিসেবে গণ্য করা হয়নি, কিন্তু এটার পরিধিটাকে অনেক বৃদ্ধি করা হয়েছে। আগে যেটা ছিল, যেমন আমরা জানি যে আগের টার্নওভার ট্যাক্সটা ছিল কন্ডিশনাল, অর্থাৎ শুধু লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ছিল, তারপরে যারা ফার্ম ছিল 50 লাখ টাকার উপর যাদের টার্নওভার সেক্ষেত্রে ছিল, কিংবা যাদের ব্যক্তি মানে প্রোপ্রাইটারশিপ ছিল তাদের 4 কোটির উপর, 4 কোটি বা তার উপরে গেলে টার্নওভার হলে তাদের জন্য সেই টার্নওভার ট্যাক্সটা প্রযোজ্য ছিল। তো সেটা ন্যূনতম করও ছিল। তো যাই এবার যেটা করা হলো, এটা আর স্ল্যাবটা রাখেনি। কোম্পানি হোক, ফার্ম হোক, অথবা প্রোপ্রাইটারশিপ হোক, সবার জন্য যে কোনো বিক্রয়ের উপরে টার্নওভার ট্যাক্সটা প্রযোজ্য করে দেওয়া হয়েছে। তো এখানে স্পেশালাইজড কিছু কোম্পানি, তো আপনারা জানেন যে যারা মানে সিগারেট বিড়ি বিক্রি করে প্রতিষ্ঠানগুলো, তাদের জন্য 3% করা হয়েছে। যারা কার্বোরেটেড বা ওই যে পানীয় জাতীয় বিক্রি করে তাদের জন্য 2.5% করা হয়েছে ন্যূনতম টার্নওভার ট্যাক্স। এবং যারা মোবাইল ফোন অপারেটর তাদের জন্য করা হয়েছে 1.5%। এইগুলো বিশেষায়িত কিছু প্রতিষ্ঠান ছাড়া সকলের ক্ষেত্রে গড়ে 1% করে টার্নওভার ট্যাক্সটা প্রযোজ্য করা হয়েছে।
এই হচ্ছে যে এবার ডিফারেন্ট। তাহলে আগে যেখানে যেটা কতগুলো নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য ছিল এবং টার্ন ওভারের একটা লিমিট ছিল, এবার এগুটি দিয়ে সকলের জন্য এটাকে 1% করে দেওয়া হয়েছে, যার ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়বে। তবে এখানে একটা বিষয় নতুনত্ব আনা হয়েছে যে যারা বিশেষ করে সরকারি সংস্থা টিসিবি যেটা তাদের বীজ বা অন্যান্য খাদ্যদ্রব্য এনে মার্কেটে বিক্রি করে, তাদের জন্য কিন্তু এই টার্ন ওভার ট্যাক্সটা প্রযোজ্য হবে না। তাছাড়া যারা কমিশন ব্যবসা করে তাদের জন্য কিন্তু টার্ন ওভার ট্যাক্সটা প্রযোজ্য হবে না। এছাড়া যারা ডি ব্যবসা করে, মানে ডেলিভারি অর্ডারের ভিত্তিক ব্যবসা করে, ডি ব্যবসা আপনারা জানেন বিভিন্ন পাইকারি মার্কেটে করে, তাদের জন্য কিন্তু টার্ন ওভার ট্যাক্সের প্রযোজ্য হবে না। এছাড়া যারা স্বর্ণ, রৌপ্য, স্বর্ণালঙ্কার, হীরক, যত্ন এগুলো বিক্রি করে, তাদের জন্য কিন্তু টার্ন ওভার ট্যাক্সটা প্রযোজ্য হবে না। তাহলে বোঝা গেল কি কিছু ক্ষেত্রে রিল্যাক্স করা হয়েছে শুধুমাত্র এই ধরনের যারা ব্যবসা করে। আবার বলছি, যারা কমিশন ব্যবসা করেন, যারা ডি ব্যবসা করেন, যারা মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন, যারা স্বর্ণ, রৌপ্য, স্বর্ণালঙ্কার, হীরক, যত্ন এগুলো বিক্রি করেন, এই কয়টার ক্ষেত্রে, এবং যারা সরকারি সংস্থা বা টিসিবি তাদের ক্ষেত্রে টার্ন ওভার ট্যাক্সটা প্রযোজ্য নয়। তাহলে এখানে একটা সুবিধা করলে অনেকেই যারা ডি ব্যবসা করেন শুধু কমিশন, তাদের জন্য কিন্তু তাদের ইউজ পরিমাণ টাকা ঢুকে বা তারা অনলি ওয়ার কমিশন পায়, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু এই টার্ন ওভার ট্যাক্সের আওতায় আনা হয়নি। এই হচ্ছে ডিফারেন্স। তবে এখানে একটা জিনিস করা হলো কি, যারা টার্ন ওভার ট্যাক্সটা যেটা হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের ছোট ব্যবসায়ীদের উপর ইম্প্যাক্ট বাড়বে। যেমন ধরেন একজনের টার্ন ওভার 2 কোটি টাকা, তাহলে তার সেখানে 1% হচ্ছে 2 লাখ টাকা। সেখানে তার যদি আমি 5% যদি নেট প্রফিট ধরি, কস্ট অফ গুডস 30% জিপিও ধরি, 25% যদি আমার অন্যান্য খরচ যায়, তাহলে 5% নেট প্রফিট হয়। তাহলে সেখানে 10 লাখ টাকা তার নেট প্রফিট হলে সেখানে 4 লাখ টাকা যদি একটাই যদি খাতে ইনকাম হয়, 4 লাখ টাকা যদি এক্সাম্পশন থাকে, তাহলে 6 লাখ টাকা পরে তার 75,000 টাকা অনলি তার রেগুলার কর দায় নির্ধারণ হওয়ার কথা। কিন্তু সেখানে টার্ন ওভার ট্যাক্সের কারণে 2 লাখ টাকা নির্ধারণ হয়ে গেল, 2 কোটির উপরে 1%। তাহলে এখানে 1,25,000 টাকা যে অতিরিক্ত ট্যাক্সটা তাকে পরিশোধ করতে হবে। তো যারা এই ধরনের মানে কম প্রফিটের ব্যবসা করে কিংবা যারা লোকসান করে, তাদের জন্য এই ইম্প্যাক্টটা অনেক বেশি হবে। তবে একটা বিষয় হচ্ছে যে আমাদের এই ধারায় বলা হয়েছে যদি কোনো কর দায়ের চেয়ে টার্ন ওভারটা ট্যাক্সটা বেশি হয়, সেই ক্ষেত্রে এইটা অতিরিক্ত টাকাটা, যে কর দায় হলো 75 আর আপনার টার্ন ওভার ট্যাক্স আছে 2 লাখ, সেখানে অতিরিক্ত যে 1,25,000 টাকা এটা আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন ফর নেক্সট ইয়ার। অর্থাৎ এটা শুধু ক্যারি ফরওয়ার্ড করে আপনি পরবর্তী বছরের যে কর দায় হবে তার সাথে কিন্তু আপনি সমন্বয় করতে পারবেন এই অতিরিক্ত যেটা আপনি পরিশোধ করেছেন। তো এটা একটা সুবিধা হচ্ছে। আর সেখানে কিন্তু রিফান্ডের বিষয়টা কিন্তু বলা নাই, অর্থাৎ আপনি সমন্বয় করতে পারবেন। অগ্রিম করের ক্ষেত্রে কিন্তু রিফান্ডের কথা বলা হচ্ছে, কিন্তু টার্ন ওভার ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু শুধু সমন্বয় করা যাবে আমাদের আইনে বলা হচ্ছে। এই হচ্ছে যে আমাদের মূল বিষয়। তবে মূলত এই টার্ন ওভার ট্যাক্সের কারণে ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা যাদের লোকসান হবে তারা কিন্তু একটা করের বাড়ের মধ্যে পড়বে। আমরা আশা করি যেহেতু এটা অলরেডি সংসদে পাশ হয়ে গেছে, এটা নিয়ে অনেক কথা হয়েছে, তবে যেহেতু এখন পাশ হয়েছে এটা এখন আমাদের আইনের মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে গেছে অলরেডি। তো সুতরাং যদি সরকারের কোনো বিষয় থাকে, সেটা হয়তো সরকার যদি কোনো কিছু নির্দেশনা দেয় তাহলে সেভাবেই করতে হবে। আপাতত আমাদের এই আইন অনুসারে এইভাবেই আমাদের রিটার্নগুলো সাবমিট করতে হবে এবং কর দায় যথারীতিভাবে পরিশোধ করতে হবে। তো এটাই হচ্ছে অগ্রিম কর, চূড়ান্ত কর এবং টার্ন ওভার ট্যাক্সের বিষয়টা। আশা করি আমি আপনাদেরকে একটু স্বল্প পরিসরে বোঝাতে সক্ষম হয়েছি। তো পরবর্তী যে কোনো ভিডিওর জন্য সবাইকে সুস্বাগতম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা।